আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রিয়জনের সাথে ঈদ করতে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। সদরঘাটে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়, মহাসড়কে ধীরগতি আর বাড়তি ভাড়ার অভিযোগ। ছুটির পর ট্রেনে ভেঙে পড়েছে শৃঙ্খলা। এমনি কোনো ভোগান্তি তো মনে হচ্ছে না। বিগত দিন থেকে একটু ভালোভাবে আসছি। রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম। ছোট ও মাঝারি গরুর সরবরাহ পর্যাপ্ত। কাল থেকে জমজমাট বিক্রি কিনির আশা। কাল 4টা গরুর দামও করছে আর কি, কিছু কম বেশির জন্য দেয়নি। 3.5, 4 লাখ 5 লাখ টাকার গরু আছে, দাম বলে 3 লাখ 3.5 লাখ এরকম বলে আর কি। বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রবাসী সরকারের সবাই মুক্তিযোদ্ধা, পরিষ্কার করলেন উপদেষ্টা। অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সংলাপের মাধ্যমে বাজেট হলে বাস্তবসম্মত হতো অভিমত আমির খসরুর। কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা। দাড়িপাল্লা ফিরে পেল জামায়াত, কাউকে শপথ পড়ানোর দায়িত্ব ইসির নয় বললেন কমিশনার সানাউল্লাহ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখী মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সহ নানা মাধ্যমে গন্তব্যে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। পন্টুন থেকে লঞ্চ, সবখানে মানুষের ভিড়। সকালের দিকে স্বস্তির যাত্রা ছিল ট্রেনে। কমলাপুর থেকে ঠিক সময়ে ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন, তবে শেষ বেলায় ভেঙে পড়ে শৃঙ্খলা। রাজধানী থেকে উত্তরাঞ্চলের বাসগুলো সময়মতো ছাড়লেও পথে মহাসড়কে সৃষ্টি হয় চাপ। বিশেষত বিকেলে পোশাক কারখানা ছুটির পর গাজীপুরের চন্দ্রায় রীতিমতো তৈরি হয় যানজট। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে চন্দ্রাসহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জটলা। বরাবরের মতোই আছে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। দর্শকের পর্যায়ে জানাবো ঈদে বাড়ি ফেরার আরো খবর। দর্শক, এ পর্যায়ে একটু সহকর্মীদের কাছ থেকে জেনে নিতে চাই ঈদে বাড়ি ফেরার খবর। ট্রেনে আগাম টিকিটে পঞ্চম দিনের ঈদ যাত্রা চলছে। দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়ছে ট্রেনের খবর জানাবেন বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সোমাইয়া ঐশী। রাতে কোন কোন রুটে আন্তনগর ট্রেন ছাড়বে, শিডিউল আর শৃঙ্খলা কতটা মানা হচ্ছে জানাবেন বিস্তারিত। শিডিউল মোটামুটি ঠিকই মানা হচ্ছে শাওন, তবে শৃঙ্খলা কতটুকু মানা হচ্ছে সেটা কিন্তু আসলে বিবেচনার বিষয়। কারণ কিছুক্ষণ আগে মহানগর এক্সপ্রেস ছেড়ে গেছে, যেটি 9টা 48 প্ল্যাটফর্মে এসে পৌঁছানোর কথা। 9টা 49-এর মধ্যে, অর্থাৎ 1 মিনিট বিলম্বেই আসলে এসে পৌঁছেছিল প্ল্যাটফর্মে, এবং 9টা 59 সেটি ছেড়ে গেছে। তবে যেমনটি কথা ছিল যে এবারে ছাদে কোনো যাত্রী উঠবে না এবং একই সঙ্গে যে যার সিট, নির্ধারিত সিট সেখানে বসবেন, এবং একই সঙ্গে যারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন 25% স্ট্যান্ডিং টিকিট পাবেন। তবে এখানে এসে কিন্তু দেখা গিয়েছে যে ছাদে বেশ কিছু সংখ্যক যাত্রীকে যাতায়াত করতে দেখা গিয়েছে, এবং একই সঙ্গে প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছানোর পরপরই তাড়াহুড়ো করে এবং খুব ঠাসাঠাসি করে আসলে সকলকে উঠতে দেখা গিয়েছে। এবং একই সঙ্গে কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন যে তারা টিকিট কেটেছেন কিন্তু আসলে ঝুলে ঝুলে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, আবার কেউ বলছেন যে নির্ধারিত সিটেই তারা যেতে পারছেন। অর্থাৎ 25% যে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা সেটি কিন্তু কতটুকু মানা হয়েছে সেটি কিন্তু আসলে বিবেচনার বিষয়। এবং যদিও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় খুব কড়াকড়িভাবে টিকিট চেকিংয়ের ব্যবস্থা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে কয়েক ধাপে আসলে টিকিট চেকিং করে সকলকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া যাতে কেউ না ঢুকতে পারে, ছাদে যাতে কেউ না যেতে পারে সেটি বিবেচনা করা হচ্ছে। তবে প্রচণ্ড ভিড়ে
যাত্রার মধ্যে আসলে সেই শৃঙ্খলা পরিপূর্ণভাবে মানাটা কিছুটা অসম্ভব হয়ে পড়েছে। তবে সর্বোচ্চ চেষ্টা করছেন যাত্রীরা, মোটামুটি সন্তুষ্ট এবারের এই যাত্রা নিয়ে। শাওন, ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে মহাসড়কের ঈদযাত্রার খবর জেনে নিতে চাই। গাজীপুরে চন্দ্রায় রয়েছেন হোসাইন আলী বাবু, যাচ্ছি তার কাছে। বাবু, পথে চাপ কতটা দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ কি রয়েছে? শাওন, আসলে সন্ধ্যার পর থেকেই ঢাকা টাকার বর্ষান্তি চন্দ্রবোর, সেই চন্দ্রবোরে গাড়ির বেশ চাপ রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। আসলে গাজীপুরের শিল্প কারখানা প্রায় 50% 50% শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকেই আসলে এই ঢাকা টাকার মহাসড়কের যে দীর্ঘ সারি, দীর্ঘ জটলা, সেটা কিন্তু দুপুরের পর থেকে, সন্ধ্যার পর থেকেই এই যে চন্দ্রা থেকে একদম কোনাপাড়ি পর্যন্ত এখানে প্রায় 10 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু আসলে চন্দ্র থেকে যেসব গাড়ি গাবতলী থেকে ছেড়ে আসে একদম বারুইপাড়া প্রবীরপুর পর্যন্ত কিন্তু সেই জায়গাতে, সেই রাস্তাতেও কিন্তু আসলে জটলা রয়েছে। দীর্ঘগতিতে গাড়ি চলছে এবং প্রায় কয়েক মিনিট, 10 মিনিট 15 মিনিট করে একটা জায়গায় অবস্থান করার পর আসলে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তাদের প্রচুর পরিমাণ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। গরমে তারা অনেকটা অস্বস্তি বোধ করছেন। তার পাশাপাশি যদি বলি বাড়তি ভাড়া, বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গাড়িতে আসলে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে টাঙ্গাইল এবং যারা সিরাজগঞ্জ বিভিন্ন জেলায় যাবে, যেখানে ভাড়া তাদের 500 টাকা 400 টাকা, সেখানে কিন্তু ডাবল ভাড়া চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে তারা এখানকার যারা পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী যারা রয়েছেন তাদের কাছে আসলে অভিযোগ করছেন। অভিযোগ করলে আসলে কোনো ধরনের সুফল তারা পাচ্ছে না। তারা যেটা বলছেন যে আসলে বরাবরের মতো তাদেরকে এভাবে বাড়তি ভাড়া চাওয়ার কারণে আসলে তারা অনেকটাই বিপাকে পড়ছেন। সেই ক্ষেত্রে তারা বলছেন যে আসলে জেলা প্রশাসকের কাছ থেকে যদি কোনো মোবাইল টিমের মাধ্যমে যদি মনিটরিং করা হয়, তাহলে আসলে প্রত্যেকটি চালক আসলে বাড়তি ভাড়া চাবে না। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে তারা আসলে যেই বাড়তি ভাড়াটা সেটা গুনতে হবে না। এই মুহূর্তটা যদি বলি যে ফ্লাইওভারের উপর এবং নিচে দুই পাশেই কিন্তু একেবারেই যে গাড়ির যে দীর্ঘ সারি, সেটা কিন্তু রয়েছে। আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে এই রাস্তায় যে জটলা দীর্ঘ সারি সেটা নিরসন করার জন্য, আসলে কোনোভাবেই পারছে না। ঢাকা থেকে যেসব গাড়ি ছেড়ে আসছে সেগুলো গাড়ি এখানে অবস্থান করার কারণে এই জটলাগুলো সৃষ্টি হচ্ছে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীর 100 ফুট মাদানী এভিনিউয়ের হাটে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। সবশেষ খবর জেনে নেব তার কাছ থেকে। বিজয়, হাটে পশুর যোগান এবং দাম কেমন দেখছেন? বিক্রি কি কিছুটা বাড়লো কিনা? শাওন, প্রথমে আপনাকে পশুর যে যোগানের কথাটা বলতে চাই। পশুর যোগানটা প্রচুর, আসলে হাট পুরোটাই জুড়েই আসলে গরুতে এবং ছাগলে ভরপুর আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমি হাটে ঢোকার আগে যখন আমি দেখতে পাই যে হাটের বাইরেও রাস্তার পাশেও কিন্তু আসলে গরু রয়েছে, এবং আমি যেমনটি দেখতে পেয়েছি যে এখানে মাঝারি সাইজের গরু একটু বেশি, এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমার কথা হয়েছে। ক্রেতারা বলছেন যে এবার হাটে কিন্তু গরুর দাম খুবই স্বাভাবিক, খুব একটা বেশিও বলছেন না। আর বিক্রেতারাও বলছেন যে তারাও ভালোই দাম পাচ্ছেন এবং বেচা কেনাও বেশ ভালো। আমি এখানে আসার পর থেকে মিনিমাম 10-15টা গরু আমি দেখেছি যে না। আর বিক্রেতারাও বলছেন যে তারাও ভালোই দাম পাচ্ছেন এবং বেচা কেনাও বেশ ভালো। আমি এখানে আসার পর থেকে মিনিমাম 10-15টা গরু আমি দেখেছি যে বেচা কিনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং গরুগুলো কিন্তু কিনতে পেরে যেমন খুশি ক্রেতারা, তেমন বিক্রি করতে পেরেও বিক্রেতারাও বেশ খুশি, এবং গরুর চাহিদা কিন্তু বেশ রয়েছে এবং যোগানটাও আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ রয়েছে। এবং আমি যেমনটি জানতে পেরেছি যে যেহেতু আরও 2 দিন বাকি আছে ঈদের, এখন পর্যন্ত বেচা কিনা ভালো হলেও আরও বেচা কিনা বাড়বে বলে প্রত্যাশা করছে যারা বিক্রেতা রয়েছে। এবং আমরা কিন্তু মানুষের মধ্যে বেশ কিছু এক ধরনের মানসিকতা দেখতে পাই যে হাটের শেষ সময়ের দিকে কিন্তু আসলে গরুর দাম কমার একটা সম্ভাবনা থাকে। এজন্য অনেকেই কিনেন না এবং দেরি করে কিনেন এবং শেষ সময়ে কেনার চেষ্টা করেন। তো সব কিছু মিলে যদি বলতে চাই যে অনেকেই শেষ সময়ের অপেক্ষায় আছে যে আরও কিছুটা দাম কমলে হয়তো তারা কিনবে। শাওন, বিজয়, ধন্যবাদ আপনাকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ঠতায় ফিরে যাওয়া হয়েছে। আর যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে তাদের দুঃখ প্রকাশ করে খবর ছাপানোর আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় মঙ্গলবার রাতে। এরপরেই কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় 4 নেতা সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক MNA ও MP এর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাতেই টেলিফোনে এসব প্রতিবেদনকে ভুয়া বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, মুজিবনগর সরকার অর্থাৎ বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী এবং যারা সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত হবেন, বাকিরা হবেন সহযোগী। এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? আর MP MNAদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে 2018 এবং 2022 সালে সংশোধিত ধারা বাতিল করে মূলত 72-এর আইনে ফিরে যাওয়া হয়েছে। সংশোধিত অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য 5টি শ্রেণী ঠিক করা হয়েছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সবার সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এদেশীয় সহযোগী হিসাবে উল্লেখ করা হয় জামায়াতে ইসলামী সহ রাজাকার, আল বদর, আল শামস ও তৎকালীন মুসলিম লীগকে। জামাত ইসলাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম ওরা যুদ্ধ করে নাই, এখানে নাম ধরে লেখা আছে। এদিন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের স্বীকৃতি নিয়ে কোনো সম্মান ক্ষুণ্ণ হয়নি। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা, তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। প্রেস উইং জানান, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সেখানে থাকা অভিযুক্ত ব্যক্তিরা নয়, পাচার হওয়া টাকা ফেরানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে লন্ডনে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু এই ব্যাপারে কোনো ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস অ্যাওয়ার্ড জয়ের জন্য নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 12 জুন লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই সম্মাননা তুলে দেবেন ডক্টর ইউনূসের হাতে। মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। 9 জুন প্রথম দ্বিপাক্ষিক সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন তিনি। উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়। সফরে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই না হলেও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে দুই শীর্ষ নেতা কথা বলবেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে থাকা অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের ফেরানোর ব্যাপারে আলোচনা হবে কিনা জানতে চান সাংবাদিকরা। প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি।
প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। এ অবস্থায় দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা পাসপোর্টের জন্য তারেক রহমান কোনো আবেদন করেছেন কিনা বা তাকে ফেরাতে ডক্টর ইউনূসের সফরে আলোচনা হবে কিনা এসব নিয়ে আগ্রহ আছে মানুষের। আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই, সুতরাং এই প্রশ্নের উত্তর এর চেয়ে বেশি আমি দিতে পারছি না আপনাকে। এটাও আসলে আমার কাছে এই তথ্যটা নাই যে উনি এই মুহূর্তে কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। এটা সম্ভবত যুক্তরাজ্যর পক্ষে কেউ বলতে পারবেন যে উনি কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন। গুঞ্জন আছে ডক্টর ইউনূসের সাথে লন্ডনে সাক্ষাৎ হতে পারে তারেক রহমানের, তবে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্তপক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই। ওনার এখন পর্যন্ত প্রোগ্রাম আছে, তাতে ওনার এই ভিজিটে ডায়াসপোরার সাথে কোনো ইন্টারাকশনের সম্ভাবনা নাই। 14 জুন সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 জুন ফেরত আসবেন, প্রত্যাবর্তন করবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। কি ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদের এই আত্মীয় পরিজনরা এই গুমের ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গুম কমিশন দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন দিতে গেলে এই কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন জানায় এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে, যার মধ্যে 1350টির যাচাই বাছাই শেষ হয়েছে। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রধান উপদেষ্টার হাতে দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন তুলে দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক নিখোঁজ। প্রচলিত আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্ট ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক আগ্রহ আছে। প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি হরর মিউজিয়াম করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, র্যাবের ইন্টেলিজেন্স উইং ছিল গুমের মূল হোতা। তারাই এসবের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল। মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল, এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে। এ সময় প্রেস সচিব সাংবাদিকদের জানান, ঠিক কী কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুমের মতো অপরাধে জড়িত ছিল। যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের 7টি চ্যাপ্টার জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান প্রেস সচিব। এগুলো তদন্ত হচ্ছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেট একমুখী, গতানুগতিক এবং অংশগ্রহণহীন মনে করে বিএনপি। বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারত অন্তর্বর্তী সরকার, যার মধ্য দিয়ে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে বিএনপির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নয়, এই স্লোগান আমেরিকার বিপ্লবের ভিত্তি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করার পর জনগণের জীবনযাত্রার অগ্রাধিকার বিবেচনায় এই বাজেট রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন
প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে। বিএনপির এই নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে বাজেট হওয়ায় এ নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের প্রতি অবিচার ও কর ফাঁকি দেয়াদের পুরস্কৃত করা হয়েছে বলেও মন্তব্য তার। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব। অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে সীমিত পরিসরে প্রতিক্রিয়া জানানো শেষে বিএনপির পক্ষ থেকে দীর্ঘ আর্থিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার ধারণা দেন আমির খসরু। বন্ডেড ওয়্যারহাউস ব্যাক টু ব্যাক এলসি, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়া রহমান সাহেব করেছিল, হয়েছে। তা আরও 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেবো, আমি তো বলতেছি আমরা আরো 10টা 20টা সেক্টর খুলে দেব আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। নির্বাচিত হলে আওয়ামী লীগ শাসনামলের সব ঋণ পর্যালোচনায় জাতিসংঘের কাছে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানানো হবে বলেও জানান বিএনপির এই নেতা। আমরা বিশেষভাবে নজর দেব পুঁজিবাজারের দিকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার বিকালে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সানাউল্লাহ বলেন, কমিশনের কাজ গেজেট করা, শপথ পড়ানোর দায়িত্ব নয়। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। দল চালাতে এবার ক্রাউড ফান্ডিং বা গণতহবিল কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কার্যক্রমের উদ্বোধন করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আয় ব্যয়ের সব হিসাব ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য দেয়া থাকবে। প্রতি বছর সেই হিসাব দেয়া হবে নির্বাচন কমিশনেও। জানান, এনসিপি নিবন্ধন আবেদন এই মাসে ইসিতে জমা দেয়া হবে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এর কার্যক্রম পরিচালনায় যোগ হলো পৃষ্ঠপোষকতার ব্যতিক্রমী উদ্যোগ। এখন থেকে যে কেউ চাইলে তার সামর্থ্য মতো এনসিপিকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। ওয়েবসাইট, দলীয় অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনে লেনদেনের মাধ্যমে দলের কর্মী ও দেশি বিদেশি শুভানুধ্যায়ীরা সহায়তা দিতে পারবেন। অর্থের স্বচ্ছ উৎস। এই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গণতহবিল কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন। জানান, এই মাসে নির্বাচন কমিশনে এনসিপি নিবন্ধনের কাজ শেষ হবে। আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। দলের অন্য নেতারা বলেন, প্রতিটি দলের উচিত দলীয় আয় ব্যয়ের তথ্য সাধারণের জন্য উন্মুক্ত করা। দল গঠনের পর থেকে এনসিপির আয় ব্যয় নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তাদের। প্রতি বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বছরের আয় এবং ব্যয় একটি স্বতন্ত্র অডিট ফার্মের মধ্য দিয়ে অডিট করে আমরা জনসম্মুখে প্রকাশ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। মিডিয়া ট্রায়াল হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে, এই জাস্ট 2 দিন আগে
আগে বা 3 দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবার সমালোচনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রত্যেকটা অভিযোগকে আমরা অ্যাড্রেস করব। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কুশিয়ারার পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জের লোকালয়ে। ডুবছে নতুন নতুন গ্রাম। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যা। সরকারি হিসেবে পানিবন্দী উপজেলার 50টি গ্রামের 2500 পরিবার। তাদের ভোগান্তির শেষ নেই। উজানে বৃষ্টিপাত না হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে প্রশাসন। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। 2027 সাল থেকে নতুন কারিকুলাম চালু করতে কাজ শুরু হয়েছে, এমনটাই জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সরকারের মেয়াদকালে শিক্ষা কমিশন করা সম্ভব নয়, তবে শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এইচএসসি পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে বন্ধ থাকবে কোচিং সেন্টার। শিক্ষক ও ছাত্র বান্ধব ওনারা যদি 5 ক্লাস 5 পর্যন্ত একরকম পড়িয়ে আসেন আর আমরা যদি অন্য আরেক ধারা দিয়ে 6 শুরু করি, দ্যাট উইল বি টোটাল ডিসজাংচার বিটুইন দ্য টু। তো অ্যান্ড আই এম শিওর দ্যাট উইল বি এবল টু ওয়ার্ক আউট মোডালিটিস। আমরা কাজ করছি হলো 2027-এ যাতে আমি ক্লাস 6-এর নতুন কারিকুলামের আওতায় আনতে পারি। কারিকুলাম যদি নতুন দিতে হয় তাহলে পরে ক্লাস 6 থেকে দিতে হবে এবং ক্রমান্বয়ে প্রতি বছরে এই ছেলেটাকে নিয়েই আবার ক্লাস 7 এসে যখন যাবেন নতুন কারিকুলাম ক্লাস 7-এর জন্য হবে। সাথে থাকলে 7 বারে কোকা-কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। এক সপ্তাহের মধ্যে রাজধানীতে 2টি শোরুম উদ্বোধন করল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর। ওয়ারির নতুন শোরুমটি হুরের সমৃদ্ধি এবং গ্রাহকদের দেশি বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আউটলেটটি উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। জানান, দেশি সুতি কাপড়ের ঐতিহ্য ফিরে আনায় ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য। রাজধানীর ঐতিহাসিক ও বনেদি এলাকা হিসেবে পরিচিত ওয়ারিতে যাত্রা শুরু করল দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে অত্যাধুনিক সব ডিজাইনের পোশাকে সাজানো শোরুমটি। ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্যবাহী ডিজাইন, রং এবং প্রকৃতির অনুপ্রেরণায় নকশা হুরের বৈশিষ্ট্য। সাথে মানসম্মত আরামদায়ক কাপড় ব্র্যান্ডটিকে এরই মধ্যে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলেছে। কালেকশন খুব ভালো, দ্য ডিজাইনও ভালো। আমি আসলে হুরে আগে যাইনি, এই ফার্স্ট। এর আগে তো অনেক দূরে যেতে হতো, তো আমাদের বাসা যেহেতু পুরান ঢাকা, এখানে পেয়ে তো ভালোই লাগছে। খুব আরামদায়ক এবং এগুলো আমি সবসময় অভ্যস্ত। উদ্বোধনের দিন ক্রেতা ও দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো। ছাড়কৃত মূল্যের পণ্য কিনতে পেয়ে খুশি ক্রেতারা। একটা স্টিচ নিচ্ছি আর পাশাপাশি 2-3টা আনস্টিচ নিয়ে নিব, কারণ 50% অফার, এই অফার তো ছাড়া যাবে না। আসলে যারা আমরা হাউস ওয়াইফ আছি, যারা চাকরিজীবী করি, তাদের বাজেটের মধ্যে পড়ে বিধায় আমরা হুরের কালেকশনের প্রতি আকর্ষণ বেশি আমাদের। ডিজাইনগুলো অনেক ভালো, ওদের ফ্যাব্রিকগুলো অনেক ভালো অ্যান্ড অনেক নর্মাল কেনা জামার সালোয়ারগুলো ভালো হয়, বাট ওদের সালোয়ারগুলোও ভালো। ওয়ারি আউটলেট উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বলেন, সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের আকর্ষণ। বাংলাদেশের শুধু লোকজন নয়, এটা বাইরের দেশের অনেকে একসাথে মিলে এই হুরের কাপড়গুলো তৈরি করা হয়। এই হুরের যে ডিজাইন, এই ডিজাইনও তারা এরকম বিদেশের থেকে এই ডিজাইনগুলো ফলো করা হয় এবং তারা আসে আমাদের এখানে, আমাদের বাংলাদেশের সাথে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে এই হুর এগিয়ে যাচ্ছে। নতুন আউটলেটটি হুরের স্টাইল ও গুণগত মান নিশ্চিত করবে, জানান ব্র্যান্ডের অপারেশন প্রধান। Our fabric quality is the best, like 100% cotton. So Pima cotton we are giving. This is the exclusive. Previously people buy the Pakistani products, but our quality is same like Pakistani. Price is also less than the Pakistani product that is available in the market. 2020 সালে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফ্যাশন ব্র্যান্ড হুর। দেশের প্রতিটি জেলায় হুরের পোশাক পৌঁছে দেওয়ায় লক্ষ্য বলে জানিয়েছেন ব্র্যান্ড কর্তৃপক্ষ। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।
আবার আমন্ত্রণ, দেখছেন রাতের বাংলাদেশ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে তাঁবু শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছেছেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মিনা উপত্যকা। মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকে হজের মূল আনুষ্ঠানিকতা ধরা হয়। সেখানে একযোগে জোহর আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।